স্রোতকে মেডিসিন খেতে অবস্থায় এবার হাতে নাতে ধরে ফেললো সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা পরদিন সকালবেলা সার্থক 24 ঘন্টা স্রোতের উপরে নজর দিয়ে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোত যখন নিজের প্রেগনেন্সির জন্য মেডিসিন খেতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতকে হাতে নাতে ধরে ফেলে এবং বলতে থাকে যে কী ব্যাপার স্রোত, কী লুকোনোর চেষ্টা করছিলে আমার কাছ থেকে বলো তো? এক্ষুনি তো আমি তোমাকে আড়াল থেকে দেখছিলাম যে তুমি মেডিসিন খাওয়ার চেষ্টা করছিলে। তোমার কী এমন অসুখ করেছে যার ফলে কিনা তোমার এতটা মেডিসিন ইনটেক করতে হচ্ছে বলো তো? কই, তুমি তো তোমার রোগ সম্পর্কে আমাকে আগে কখনো জানাওনি। এবং তোমার এমন কী রোগ হলো যে তোমার আমার কাছ থেকে লুকিয়ে তোমাকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হলো এবং তুমি লুকিয়ে লুকিয়ে ডক্টরের সঙ্গে রোজ প্রতিনিয়ত ফোনে আলাপ করছো বলো তো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে আচ্ছা সার্থক, তোমার হঠাৎ করে কী হয়ে গেল বলো তো? তুমি হঠাৎ করে আমার উপর এতটা সন্দেহ করা শুরু করে দিলে কেন? অন্যদিকে সার্থক বলতে থাকে যে সন্দেহ করার মতন যথেষ্ট কারণ আছে বলেই তো সন্দেহ করছি। আচ্ছা স্রোত, তুমি কি কোনো মতে তুমি ওয়াশরুমে কোনো প্রেগনেন্সি টেস্ট কি ফেলে এসেছিলে? তুমি কি কোনো দিনও আদৌ প্রেগনেন্সি টেস্ট করেছিলে? অন্যদিকে স্রোত চমকে ওঠে এবং এক দৃষ্টিতে সার্থকের দিকে তাকিয়ে থাকে এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে। সার্থকের হাতে হঠাৎ করে প্রেগনেন্সি টেস্ট কিট কি লেগে গিয়েছে নাকি আমারই একটা ভুল হয়ে গিয়েছে? আমার কোনো মতে বিনে সেই টেস্ট কিটটা ফেলা উচিতই হয়নি। অন্যদিকে সার্থক বলতে থাকে কী ব্যাপার সাথে এরকম অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছো? এবং তার থেকেও বড় কথা, তোমার কিছু মেডিকেল রিপোর্টস আমি দেখতে পেলাম তোমার কাবাডি, এবং তুমি ধরে নিও না যে আমি সার্চ করেছি, কিন্তু তার সত্ত্বেও তোমার কাবার থেকে একটা জিনিস নিতে গিয়ে আমার হাতে লেগে যায় সেটা। এবং সেটা দেখে কেন জানি না আমার মনে হচ্ছে যে তোমার বড়সড় কোনো রোগ করেছে। তাই নাকি? তুমি যদি বলো তাহলে তোমার সকল রিপোর্টস থেকে নিয়ে তোমাকে একবার পুরো মেডিকেল বডি চেক আপ দিয়ে আনবো আমাদের হসপিটাল থেকে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে না না সার্থক, সেরকম কোনো কিছুর প্রয়োজন নেই, আমি ঠিক আছে এবং আমি যাতে আরও ভালো থাকি তার জন্য আমি আসলে মেডিসিন নিচ্ছি। অন্যদিকে সার্থকের বাপি সেখানে চলে আসে এবং এসে বলতে থাকে যে শোনো, তোমাদেরকে এখন আরও বেশি ভালো থাকতে হবে, কারণ তোমাদের বিয়ের 1 বছর পূর্ণ হতে চলেছে। বিধায় আমরা তোমাদের অ্যানিভার্সারির জন্য গ্র্যান্ড একটা পার্টি থ্রো করছি এবং কালই সেই পার্টিটা আমরা থ্রো করছি এবং তার জন্য তোমরা যত প্রস্তুতি করার এরই মাঝখানে করে ফেলো। এই নিয়ে আমি কোনো রকম কোনো তালবাহানা করতে চাই না বা শুনতেও চাই না। অন্যদিকে স্রোত চমকে ওঠে এবং বলতে থাকে যে বাপি এসব করে এই সময় কী লাভ আছে বলো তো? অন্যদিকে স্রোতকে সার্থক বলতে থাকে যে কেন, আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হতে চলেছে, এর একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে না, এটি করে তুমি এত আপত্তি করছো কেন বলো তো? তুমি তো সম্পূর্ণরূপে সুস্থ, তুমি তো সেটাই দাবি করলে, তাই না স্রোত? অন্যদিকে স্রোত বলতে থাকে যে এই অবস্থায় আমার পক্ষে সাজগোজ করে কোনো মতে সংসারে দাঁড়ানোটা সম্ভব না, কিন্তু তার সত্ত্বেও স্রোত তোকে করতেই হবে, কারণ সার্থকের কাছে যদি একবার তুই ধরা পড়েছিস তাহলে আর রুখে থাকবে না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি যতই নিজের প্রেগনেন্সি নিউজ সম্পর্কে আমার কাছ থেকে লুকোনোর চেষ্টা করো না কেন, এই যাত্রায় তুমি ধরা পড়ে গিয়েছো এবং তোমার আর কোনো রকম কোনো বাঁচার উপায় নেই। কিন্তু আমি যে তোমার উপরে কতটা ক্ষিপ্ত হয়ে রয়েছি সেটা আমি তোমাকে এখন বুঝতে দেবো না। যখন কিনা তুমি আমার কাছে এসে বলবে এই কথাটা, তারপর তুমি দেখবে যে আমি কী পরিমাণে তোমার প্রতি হিংস্র হয়ে উঠি। কারণ তোমাকে বারণ করার সত্ত্বেও তুমি কেন এরকম অসাবধানতা করলে সেটাই বুঝতে পারলাম না। এবং তার থেকে বড় কথা, এত বড় একটা কথা তুমি আমার কাছ থেকে দিনের পর দিন একের পর এক মিথ্যে বলে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছো, সেই কারণটাই বা কী সেটাও তোমাকে আমার কাছে জবাবদিহি করতে হবে। এর আগে তুমি আমার কাছ থেকে কোনোদিনও ক্ষমা পাবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে এই কথাটাকে আজই আমি সার্থককে বলে দেবো, কিছুতে বুঝতে পারছি না। তো বন্ধু, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।